তখন বলে যে দেখো আমার এই গুড়াগুছি অনেক উপরে, ওই গুড়ার সাথে খেলা করে না, ওই খেলা করে মানুষের সাথে। পাশের গ্রামের আব্দুল্লাহ ভাই আমার প্রায়ই বলতো, তুমি এত সুন্দর একটা মেয়ে মানুষ, তুমি এত গরিব ছেলের কাছে বিয়ে বইছো, তুমি তো ইচ্ছা করলে একটা বড় লোক পোলার কাছে বিয়ে বইতে পারতা। তখন আমি বললাম যে আমি ভালোবাসা পছন্দ করে বিয়ে করছি। ঠিক আছে, ভালোবাসা পছন্দ করে বিয়ে করছো, কিন্তু এখন তুমি কষ্ট করতেছো, আর 2 দিন পরে তোমার কুলে বাচ্চা আইব। আর সে কি কষ্ট করবে বলো? ভাবে ফিট করলো, একটু ঘষাঘষি করতে লাগলো, আর এরকম ভাবে ফিট করছে। আমি তো ভয়ে ছিলাম যে এবারে যদি, তাহলে তো আমার দমটা বেরিয়ে যাবে। কিন্তু গুড়ার এত বুদ্ধি, সে বুঝতে পেরেছে যে তাদের যখন দূরের গর্তের মধ্যে ফিট করলো, তো সে আস্তে করে দিল। আমি তো ভয়ে আমার দমটা মনে হয় একবারে বাইরেই যাবো গা, কিন্তু না, সে যখন আস্তে করে দিল, তখন আমার কাছে একটু ভালোই লাগলো। তোমার সবকিছু তো আমি দেখছি, আমার ভালো লাগছে, তুমি আমার একটু খুশি করো, একটু মজা দাও। আমার স্বামীর সাথে পছন্দ করে বিবাহ হয়েছে। যখন আমরা দুজনে পছন্দ করে বিবাহ করছি, বিয়ার 6 মাস পর্যন্ত ভালোই আছিলাম, কিন্তু বিয়ার পর থেকে 3 বেলা ভালো করে খাবারও খাইতে পারতাম না। আমার স্বামী যা ইনকাম করতো, গ্রামের বাড়িতে 2 বেলা খাবারই খুব কষ্ট হইতো। তো আমি প্রথম প্রথম কিছুই বলি নাই, তখন ভাবলাম 6 মাস হয়ে গেছে, এত কষ্ট করে আর থাকা যায় না। পাশের গ্রামের আব্দুল্লাহ ভাই আমার প্রায়ই বলতো, তুমি এত সুন্দর একটা মেয়ে মানুষ, তুমি এত গরিব ছেলের কাছে বিয়ে বইছো, তুমি তো ইচ্ছা করলে একটা বড় লোক পোলার কাছে বিয়ে বইতে পারতা। তখন আমি বললাম যে আমি ভালোবাসা পছন্দ করে বিয়ে করছি। ঠিক আছে, ভালোবাসা পছন্দ করে বিয়ে করছো, কিন্তু এখন তুমি কষ্ট করতেছো, আর 2 দিন পরে তোমার কুলে বাচ্চা আইব। আর সে কি কষ্ট করবে বলো? তার চেয়ে বলছিলাম তুমি বিদেশে যাও, বিদেশে গিয়ে ভালো মাল পানি কামাও, এভাবে কষ্ট করা লাগবো না, সংসারটা গুছাও, আর তোমার স্বামী তো একলা পারতেছে না। পরে আমার স্বামীকে আমি বললাম, কিন্তু সেই ব্যাপারটা মন দিল না। তখন বলে যে না, বিদেশে যাওয়াটা আমার পছন্দ না, আমি যা পারি তোমার তাই খাওয়াবো। তখন আমি বললাম, আমি তো 3 বেলাও খেতে পারি না, তো এভাবে কতদিন আমাকে তুমি 2 বেলা খাওয়াই রাখবা? তারপর আমার স্বামীকে যখন কিছুতেই রাজি করাতে পারলাম না, তারপর আমি আব্দুল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে একলা একলাই বিদেশে চলে গেলাম। তো বিদেশে যাওয়ার পর আমি 2 দিন পর আমার স্বামীকে ফোন দিছি, যেন টেনশন না করে। পরে আমার স্বামী কান্নাকাটি করে, তুমি আমার জন্য দোয়া করো। তো কথা বলার পরে 1 সপ্তাহ পর্যন্ত আমি ভালোই ছিলাম। তো যেই বাড়িতে আমি কাজ করতাম, সেই বাড়িতে একটা বড় গুড়া আছে। তো এই গুড়াটারে আমি প্রতিদিন খাবার দিতাম, যত্ন করতাম, বাড়ির কাজকর্ম করতাম, রান্না বান্নাও করতাম, আবার ওই গুড়ারে যত্ন নিতাম, আর সবকিছু আমি দেখাশোনা করতাম। তো 1 সপ্তাহ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। তো ফুট করে 1 সপ্তাহ পরে গুড়াটা খুব ডাকাডাকি করতেছে, তো অনেক জোরে জোরে ডাকতেছে। তা আমি ভাবলাম মনে হয় ঘোড়াটার অনেক কুয়া লাগছে, তা আমি কয়টা গাছ দিই। তো আমি গাছ দিচ্ছি, কিন্তু ঘোড়াটা মুখে নিচ্ছে না, আরো চেঁচাইতেছে, কিন্তু ভাবতেছি ব্যাপারটা কি, কেন চেঁচাইতেছে। তখন ভাবলাম যে খাবারটা হয়তো ভালো না, অন্য খাবার দিই, কিন্তু সেটাও খাইলো না। তখন আমি সাহেবকে ফোন দিলাম। তখন সাহেব বলে যে আমি বুঝতে পারছি ঘোড়ার কি সমস্যা হয়েছে, আমি আসতেছি। তো সাহেব আইসা বলে যে দেখো আমার গেছে, তো ঘোড়া যখন খেলা করতে চায় তাহলে একটা ঘোড়া নিয়ে আসেন, আপনার এই ছেলের ঘোড়ার জন্য একটা মেয়ে ঘোড়া নিয়ে আসেন, খেলা করুক। তখন বলে যে দেখো আমার এই ঘোড়া গুছি অনেক উপরে, ওই ঘোড়ার সাথে খেলা করে না, ওই খেলা করে মানুষের সাথে, আর ওই সবসময় মানুষের সাথেই খেলা করে এসেছে। তখন আমি বললাম ঠিক আছে, মানুষের করে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, এতদিন যে মেয়ের সাথে এটা করছে তো তারে ডেকে নিয়ে আসেন, ওই ঘোড়াটা তারে এগুলো করতে থাকো। তখন বলে যে না, আমার ঘোড়া হচ্ছে ভিআইপি ঘোড়া, আমার ঘোড়া এক জিনিস বারবার খায় না, নিত্য নতুন খাবার খায়। তখন আমি আশ্চর্য হয়ে গেলাম, কি রে, নিত্য নতুন খাবার খায় ঘোড়া? একে তো ঘোড়ারে কিছু করে না, তার উপর আবার মানুষটা করে, আবার একে তো এটা একটা আশ্চর্য না। তারপরে আমি বললাম, তখন আমি বললাম তো কি বলতেছেন আপনি, হুট করে মেয়ে মানুষ পাবেন কোথায়? তখন বলে কে, তুমি আছো না, এ বাড়িতে যত ছাপর আমি রেখেছি একমাত্র এই ঘোড়ার জন্য, আমার ঘোড়াকে খুশি করানোর জন্য। যদি তুমি আমার বাড়িতে থাকো তাহলে ঘোড়ার সাথে এগুলো করতে হবে। তখন আমি আর রাজি হলাম না। তখন বলে যে তোকে নিকুতে রাখবো, জীবনে দেশের চেহারাটাও দেখতে পারবা না, ভালোভাবে যেতে চাইলে আর বাঁচতে চাইলে আমি যা বলবো তাই শুনবা, আমার ঘোড়াকে খুশি করাতে হবে। তখন আমি অবাক হয়ে গেলাম যে ঘোড়া যে সাইজ, মানে ধরতে গেলে তো 2 হাত লম্বা হবে, এত মোটা এত বড়, তো আমি যে কিভাবে নিব সেটা আমি বুঝতেই পারতাছি না। কিন্তু আমাদের মানুষের মধ্যেও দয়া মায়া নাও থাকতে পারে, ওরা তো বুবা প্রাণী, ওর মধ্যে সেই দয়া মায়াটা ছিল। কেননা যখন আমি ছাপে পড়ে সবকিছু আমার কুলে দিলাম, তখন ঘোড়াটা কি করলো আস্তে আস্তে তার জিব্রার সাহায্যে আমার জাম্বুরাটা তারপরে ওইভাবে ফিট করলো, একটু ঘষাঘষি করতে লাগলো, আর এরকম ভাবে ফিট করছে। আমি তো ভয়ে ছিলাম যে এবার যদি ঠাপ দেয় তাহলে তো আমার দমটা বেরিয়ে যাবে,
কিন্তু ঘোড়ার এত বুদ্ধি, সে বুঝতে পেরেছে যে তাদের আর মানুষেরটা অনেক ছোট থাকে। আর যেহেতু এই ঘোড়াটা আগে পরে অনেক মেয়ের সাথে ইউজ করেছে, এই জন্যই তার ইঁদুরের গর্তের মধ্যে ফিট করলো। তো সে আস্তে করে দিল। আমি তো ভয়ে আমার দমটা মনে হয় একবারে বাইরেই যাবো গা। কিন্তু না, সে যখন আস্তে করে দিল তখন আমার কাছে একটু ভালোই লাগলো। তখন আমার ইজিভাবে ভালোই লাগতেছিল। একে আমার স্বামীকে দেশে রেখেছি, আর ঘোড়াটা যখন আস্তে আস্তে আর ভালোই লাগছে, খুব মজা পাচ্ছিলাম। তো এভাবে প্রায় আমার সাথে অনেকক্ষণ, তো তার জিহ্বা দিয়ে অনেক জায়গায় টাচ করতে থাকলো। তো এক পর্যায়ে ধরতে গেলে মানুষের সাথে আনন্দ করে যে মজাটা পাওয়া যায়, আর আমার কাছে মনে হলো ঘোড়ার সাথে আনন্দ করে এর চেয়ে বেশি মজা পেয়েছি। আর ঘোড়াটা খেলা খুব প্রচুর বুঝে। আমার মনে হয় সে বিভিন্ন মেয়ে অনেকভাবে অনেক স্টাইল করাটা বুঝে। হয়তো সে মুখে কিছু বলতে পারে না, আমাদের কথা আমাদের আচরণ সে বুঝতে পারে। তো তারপরে যাই হোক, ওর সাথে খেলা করার পর ওরে খুশি করালাম। করানোর পরে ভাবলাম যে থাক, হয়তো একবারই খাবে, তারপরে তো আর খাবে না। তারপরে তো আমি বাড়ির কাজ আমি করবো, তারপরে তো অন্য মেয়েদেরকেই খাবে। তো যাক, একটা বেজান মুক্ত করলাম। কিন্তু আমি যখন গোসল করতে ঢুকলাম, গোসল করে আসার পরে তখন সাহেব আমারে ডাক দিল। তো আমি ভাবলাম সাহেব যেহেতু ডাক দিছে, তো ডাক যখন দিছে আমি ভাবলাম যে আমার মনে হয় কিছু বকশিস করবে। ঘোড়ারে কি সুন্দর করে মজা দিছি। কিন্তু ঘোড়ার সাথে যখন খেলা করছিলাম তখন তো সাহেব দাঁড়ায় গেছিল। একে একে যখন আমার কাপড় চোপড় সব খুলছি, তখন আমার প্রতিটা জিনিসই সাহেব দাঁড়ায় দাঁড়ায় দেখছে, কেমন গঠন কেমন সে সবই দেখছে। এখন আমি রুমে গেছি, ভাবছি আমারে কিছু বকশিস করবে, আমারে বেতন দিব, আমি বাড়ি পাঠামু। কিন্তু সে আমারে বেতন বকশিস না দিয়া সে আমারে বলে, তুমি এত সুন্দর করে একটা জন্তুরে মজা দিছ, তাহলে তুমি একটা কাজ করো, তোমার সব কিছু তো আমি দেখছি, আমার ভালো লাগছে, তুমি আমারও একটু খুশি করো, একটু মজা দাও। তখন আমি বলি যে সাহেব, এটা আপনি কি বলেন? এইমাত্র আপনার গুড়ারে খুশি করে আসলাম, আর আমার তো সম্ভব না যে এত লুট নেওয়া। তখন আমরা বলে যে আমি বেশি কথা বলা পছন্দ করি না। তো সাহেব আমারে 2-4টা তাপ্পর মারলো, তারপর দিয়া আবার। তখন আমি সাহেবরেও খুশি করাইছি। খুশি করানোর পর সাহেব তো মজা পাইছে, গোড়াও তো মজা পাইছে। তো 4টা বছর আমি বিদেশের বাড়ি ছিলাম। এই 4 বছর পর্যন্ত দিনের বেলা হলো গোড়া, আর রাতের বেলা হলো এই সাহেবে। আর ওই করেও কোনো অন্য মেয়েকে আনে নাই, গোড়াও আমার পছন্দ করছে। এইভাবে আমি 4 বছর পর্যন্ত তাদেরকে সময় দিলাম। তারা এই বিনিময়ে আমার কোনো টাকা পয়সা দিচ্ছে না। এক পর্যায়ে যেভাবেই হোক আমি অনেক টাকা পয়সা নিয়ে পলায় আমি দেশের বাড়িতে চলে আসি। আসার পর আমি আমার স্বামীর কাছে যাই। তো স্বামীর কাছে আমি যে টাকা নিয়ে আসলাম সেটা আর আমি বলি নেই। আর আমাকে দেখে সে অনেক খুশি হয়েছে, কারণ এত বছর পর্যন্ত আমার স্বামীর সাথে যোগাযোগ করা বন্ধ ছিল। তখন আমারে বলে যে আমি কিচ্ছু চাই না, তোমার জীবনটা যে ফিরে নিয়ে এসো, এটাই আমার আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো যেই স্বামীর আমি কষ্ট দিয়ে বিদেশে গেছি, আর সেই স্বামী আমাকে বুকে তুলে নিল। ঠিক আছে, আর আপনারা কখনোই স্বামীকে কষ্ট দিয়া, কাউকে কষ্ট দিয়া বিদেশে যাবেন না। বিদেশের বাড়ি লাখ লাখ টাকার চেয়ে নিজের দেশে 10 টাকাও উপার্জন করে খাইতে পারলে ভালো। আজকে আমি যে বিপদে পড়ছিলাম, যদি ধরা খাইতাম তারা হয়তো আমারে মেরেই ফেলতো। তো যাই হোক, আমি বেঁচে আইছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। তো আমার জীবনের এই ঘটনাটা আপনাদের সাথে কেনই বা আমি এটা বললাম, এই জন্যই বললাম যে আপনারা সতর্ক হয়ে যান, আর বিন দেশে যাবেন না, আর স্বামীর মনে কখনো কষ্ট দিবেন না।